শুরু হয়ে গেছে, বউ নাকি পালিয়েছে। অনেকে তো এও বলছে যে একবারও বড় বোনের কথা ভাবলো না, ওই বাসারই বউ তো সে। এমন করে ভেগে গিয়ে নিজের পরিবারকে ছোট তো করলোই, নিজের বড় বোনের জন্য শ্বশুরবাড়ির লোকের ক্ষোভ রেখে গেল। বিয়ের দিন নাকি সে পালিয়েছে তার আশিকের সঙ্গে। কথাগুলো সবই কানে যাচ্ছিল জাঙ্কুকে। বর্ষে যে একদম ফিটফাট হয়ে এসেছিল সে তার প্রিয়তমাকে নিজের করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু না, আজ তা দেখা হলো না প্রিয়তমাকে লাল টুকটুকে বউ সাজে। হুট করেই জাঙ্কুক উঠে দাঁড়ালো, গটগট পায়ে হেঁটে চলে গেল প্রিয়তমার ছোট্ট রুমটাতে। দক্ষিণ পাশে ছোট্ট রুমটা আজ বেশ অগোছালো হয়ে পড়ে আছে। বিছানায় ছড়িয়ে আছে লাল টুকটুকে শাড়িটা, যেটা পরে নিজের প্রিয়তমাকে দেখার বেশ ইচ্ছে ছিল জাঙ্কুকে। গয়না সাজানোর জিনিস সবই ছড়িয়ে আছে ছোট্ট বিছানাটায়। জাঙ্কুক প্রাণ ভরে একটি নিঃশ্বাস টানলো। প্রিয়তমার গায়ের গন্ধে মম করছে পুরো ঘর জুড়ে। ধীর পায়ে সে এগিয়ে গেল বিছানার দিকে, আলতো হাতে হাত বুলিয়ে দিল সব জিনিসগুলোতে। খুব পছন্দ করে, পছন্দের মানুষের জন্য নিজে কিনেছে সে। বুকে তীক্ষ্ণ ব্যথা অনুভব হচ্ছে তার, চোখ দুটো জ্বলছে। জাঙ্কুক সবকিছু নিয়ে নিজের বুকে চেপে ধরলো। চোখ বুজে কিছু সময় বসে রইল সে। বেডসাইড টেবিলে রাখা তেজ চিঠিটা তুলে নিল জাঙ্কুক। চিঠিতে লেখা আছে, আমাকে বাধ্য হয়েই তোমাদের না জানিয়ে পালাতে হচ্ছে। বাবা, তোমাকে সাহস করে বলতে পারিনি আমি একটি ছেলেকে ভালোবাসি। তার সঙ্গে আমি সারা জীবন থাকতে চাই। সবার কাছে আমি ক্ষমা চাইছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার পক্ষে একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করা সম্ভব নয়। তোমরা আমার খোঁজ করো না। ইতি, তোমার অপ্রিয় মেয়ে তেইহুং। চিঠিটাও বুকে জড়িয়ে নিল জাঙ্কুক। একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জাঙ্কুকে। সে অগোছালো পায়ে রুম থেকে বেরিয়ে সোজা গাড়িতে গিয়ে বসলো। বেশ ভাঙা সুরেই সে দম নিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে বলল, সুবিন চাচা, বাসায় চলো। সুবিনের আত্মা ছ্যাদ করে উঠল। ছোটবেলা থেকেই জাঙ্কুককে সে দেখছে, এমনটা অগোছালো কখনোই দেখেনি। হাসি খুশি গোছালো ছেলে আজ এলোমেলো হয়ে গেছে শুধু ভালোবাসার জন্য। সুবিন আবারও এক পলক তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক বুকে শাড়ি আঁকড়ে চোখ বুজে সিটে হেলান দিয়ে আছে। সুবিন একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি চালাতে শুরু করলো। অন্যদিকে জাঙ্কুকের ভাই ভাবি বাবা মা সবাই হাসপাতালে বসে আছে। তের বাবা স্ট্রোক করেছে। আদরের ছোট মেয়েটার নামে এত খারাপ কথা সে শুনতে পারেনি। তার উপর তার প্রাণপ্রিয় বড় মেয়ে জিমিনার সংসারের কি হবে, এত টেনশন সে নিতে পারেনি। জাঙ্কুকের বড় ভাই সুগা অসহায় হয়ে পড়েছে। একদিকে আদরের ছোট ভাই প্রিয়তমার বাবার এত বড় বিপদ, আবার তে ছিল তার ছোট বোনের মতো। সে এমনটা করতে পারে কল্পনা তো ভাবেনি সুগা। কিভাবে সব দিকে সামলাবে সে? অন্যদিকে তার মা বেশ চটে আছে, সব রাগ জিমিনার উপর তুলতে চাইছে। এই নিয়ে এতক্ষণ কম কথা শোনায়নি সে। অন্যদিকে প্রিয় মানুষটার চোখের পানিও সহ্য হচ্ছে না তার। অসহায় দৃষ্টিতে বেশ কিছুক্ষণ সময় চারপাশে তাকালো সুগা। জাঙ্কুকের বন্ধু ইয়োনোকে জিমিনার কাছে রেখে ওর বাবা মা আর জাঙ্কুকের আরেকটি বন্ধু বোগামকে নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো। ড্রাইভার ফোন দিয়ে জানিয়েছে যে জাঙ্কুক বাসায় ফিরেছে। জাঙ্কুক বাসায় ফিরে টলমল পায়ে নিজের রুমে গেল। যত্ন সহকারে তের জিনিসগুলো বিছানার উপরে রাখলো। সারা বিছানায় ছড়িয়ে নিজে তার পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। বিড়বিড়িয়ে বলতে লাগলো, কোথায় হারিয়ে গেলে তুমি? আমি যে তোমাকে ছাড়া আর পারছি না। দেখো না সবাই তোমাকে নিয়ে কি কি বলছে। তারপর কয়েকটা তপ্ত নিঃশ্বাস ত্যাগ করলো সে। চোখটা আজ খুব বেইমানি করছে জাঙ্কুকের সঙ্গে। অবাধ্য পানিগুলো গড়িয়ে পড়ছে চোখ বেয়ে। ভাঙা কণ্ঠে আবারও সে বিড়বিড় করে বলল, নিজের ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে। আমার প্রিয়তমা কখনোই আমাকে ধোঁকা দিতে পারে না। সবাইকে আমি প্রমাণ করে দেব সবাই তোমরা ভুল। সুগা বাসায় ফিরে দেখলো বাসার সব সার্ভেন্ট একসঙ্গে দাঁড়িয়ে কানাঘুষা করছে। সুগা ধমক দিয়ে সরিয়ে দিল। সুগার মা জিন গম্ভীর মুখে নিজের ছেলের রুমে গেলেন। ওনার পেছনে ওনার হাজবেন্ড কিম নামজনও গেল। সুগাও একটি দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল।
রুমে গিয়ে জিন নিজের ছেলেকে অজ্ঞান হয়ে থাকতে দেখে অস্থির হয়ে পড়লেন। সুগা কোনো মতে ওনাকে শান্ত করে ডাক্তারকে কল করলো। কিছুক্ষণের মধ্যে ডাক্তারও চলে এলেন। সবাই চিন্তিত চিত্তে তাকিয়ে রইল। ডাক্তার জাঙ্কুককে দেখে গম্ভীর কণ্ঠে বললেন, ওনার প্রেশারটা ফল করেছে। হয়তো উনি অনেকটা চাপ নিয়েছেন, যার কারণে জ্ঞান হারিয়েছেন। ওনার ঘুমের প্রয়োজন। আমরা ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি। আপনারা ওনার খেয়াল রাখবেন। তেমন সিরিয়াস কিছু না, টেনশন করার কিছু নেই। সুগা একটি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বোগামকে ইশারায় ডাক্তারকে এগিয়ে দিতে বললেন। বোগামও ডাক্তারকে এগিয়ে দিতে গেল। সুগা জিনের কাঁধে হাত রেখে বলল, আম্মু তুমি এখন রুমে যাও, সারাদিন অনেক ধকল গেছে। জিন অশ্রুসিক্ত চোখে বড় ছেলের দিকে তাকালো। সুগার বেশ খারাপ লাগলো সেই দৃষ্টি, তবু যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখলো। খানিকটা বাধ্য হয়ে জিন নিজের রুমে গেলেন। সুগা একটি দীর্ঘশ্বাস ফেলে ভাইয়ের দিকে তাকালো। জাংকুককে দেখে বেশ মায়া হলো সুগার। ভাইয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। পরনের পাঞ্জাবির পকেট হাতে ফোনটা বের করে জিমিনাকে কল দিল। দুবার রিং হতেই কল রিসিভ হলো। অপর পাশ থেকে কান্না ভেজা কণ্ঠে জিমিনা বলে উঠল, বলেন কি হলো, ছোট ভাইয়ের কি অবস্থা? সুগা তপ্ত নিঃশ্বাস ছেড়ে জাঙ্কুকের মলিন মুখটার দিকে তাকিয়ে নরম সুরে বলল, ডাক্তার ঘুমের ইনজেকশন দিয়েছে, এখন ঘুমাচ্ছে। আব্বুর কি খবর? আরো সময় লাগবে, কি অবস্থা বুঝতে। ডাক্তার তো বললেন 4 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। সুগা এমন কেন হলো আমাদের সাথে? খুব কি প্রয়োজন ছিল এমনটা হওয়ার? ভালোই তো ছিলাম আমরা। দেখো জিমিনা, নিজেকে শক্ত করো। তাছাড়া মাকে কি সান্ত্বনা দেবে বলো? মাকে তো এখন তোমাকেই দেখতে হবে। আল্লাহ আছেন, টেনশন নিও না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। কিন্তু সুগা, কিন্তু কোনো কিন্তু না। আমি ইউনোকে বলছি মাকে আর তোমাকে বাসায় পৌঁছে দিতে। আমি হাসপাতালে যাচ্ছি। জিমিনা হাসপাতালের চেয়ারে বসে থাকা আয়ুর দিকে তাকালেন। মায়ের মলিন আর ক্লান্ত মুখটা দেখে আর না করতে পারলো না। তার উপরে ছেলেটাও কোলেই ঘুমিয়ে পড়েছে। জিমিনা চুপ করে থাকতে দেখে সুগা বলল, ছেলে ঘুমিয়েছে? আর ভেবো না, ছোট বাচ্চারও ধকল গেছে অনেক। চিন্তা করো না, আমি যাচ্ছি। নিজের প্রিয়তমর স্থিরমূলক কথায় বেশ স্বস্তি পেল জিমিনা। আর কোনো বাক্য ব্যয় না করে সে রাজি হয়ে গেল। সুগাও জিমিনা রাজি হওয়াতে স্বস্তি পেল। তীব্র মাথা ব্যথা নিয়ে শোয়া থেকে উঠে বসলো জাঙ্কুক। 2 হাত দিয়ে সামনের চুলগুলো পিছনে টেনে ধরলো। হুট করে তের কথা মনে পড়তে বিছানা থেকে নেমে পড়লো সে। বাইরে যেতে নেবে তার আগেই জিন জাঙ্কুকে পথ আটকে বলল, কোথায় যাচ্ছিস এত রাতে? রাত 2টো বাজে। জাঙ্কুক ভুরু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, তের বিপদ আছে, আমার যেতে হবে। তের নাম শুনতেই রেগে লাল হয়ে গেল জিন। হিসিস করে বলল, ওই ফালতু চরিত্রহীন লম্পট মেয়ের কথা আর বলবি না তুই। ওই মেয়ে? জাঙ্কুক জিনকে থামিয়ে দিয়ে বলল, মুখ সামলে কথা বলো মা, ও আমার ভালোবাসা। 2 তলার উপর থেকে জাঙ্কুকের দাদি বলল, ওই মেয়ের হয়ে কথা বলতে লজ্জা হচ্ছে না তোর? চুপচাপ রুমে গিয়ে রেস্ট নে, ভুলে যা ওকে। জাঙ্কুকের রাগে হাত মুষ্টি হয়ে শক্ত হয়ে এলো। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা কাচের ফুলদানি মেঝেতে ছুঁড়ে মারল। সাথে সাথে কাচে ছোট টুকরোগুলো পুরো বসার রুম ছড়িয়ে পড়ল। জাঙ্কুক রাগী কণ্ঠে বলল, দাদিমা, ও একদম পদ্ম ফুলের মতো পবিত্র, খবরদার ওকে নিয়ে কিছু বলবে না, তাহলে আমি সম্পর্ক ভুলে যাব। ও আমার জান, আমি বিশ্বাস করি ওকে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহন পায়ে বাড়ি ছাড়লো সে। পায়ে কিছু কাচের টুকরো গেঁথে গেল। সেদিকে পাত্তা না দিয়ে দেখে খুঁজতে লাগলো সে। আশেপাশের জায়গা খুঁজে খুঁজে বেশ ক্লান্ত হয়ে গেছে, তবুও দমে যাচ্ছে না সে। টলমল পায়ে হেঁটেই চলেছে। পায়ে কাটা জায়গা থেকে রক্ত ঝরছে তার। গায়ের তীব্র ফ্ল্যাশে চোখ বুজে ফেলল সে। রাস্তা থেকে সরে যাওয়া বাদ দিয়ে চোখ বুজে সেখানেই দাঁড়িয়ে রইল। ইউনো তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে নেমে পড়ল। রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে বলল, পাগল হয়ে গেছিস? আর একটু হলেই তো মরতি, তখন কি হতো? রাতে কি শান্তিতে ঘুমাতেও দিবি না? আন্টি কল দিয়ে বলল তুই নাকি রেগে মেগে বাড়ি ছেড়েছিস। কি রে তুই? হুট করেই জাঙ্কুক
ইয়োনোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। ইয়োনো মুহূর্তেই নরম হয়ে গেল। জাঙ্কুকের পিঠে হাত রেখে বলল, গাড়িতে ওঠ। নিজের পিঠে উষ্ণ পানির অনুভূতি হতেই ইয়োনো নরম গলায় আবারও বলে উঠল, গাড়িতে ওঠ। আমি তোর সঙ্গে খুঁজবো তে ভাবিকে। আর কান্নাকাটি করতে হবে না। কিন্তু পরে যদি ঘটনা সত্যি হয় তখন কি করবি জাঙ্কুক? জাঙ্কুক ইয়োনোকে ছেড়ে দিয়ে ধীর পায়ে গাড়িতে গিয়ে বসলো। ইয়োনো একটি দীর্ঘশ্বাস ফেললো। জাঙ্কুকের এমন পাগলামি দেখে বেশ রাগ হচ্ছে তার। এখনই কি হয়ে যেত সে যদি ব্রেক না চাপতো। তবুও নিজের রাগকে কন্ট্রোল করে গাড়িতে উঠে বসলো। গাড়ি ইয়োনোর বাসার দিকে যাচ্ছে দেখে জাঙ্কুক কিছু বলতে নেবে তার আগেই ইয়োনো বলল, মা কসম, তুই যদি এত রাইতে আমারে বলিস যে রাস্তায় রাস্তায় ঘুরতে, তোকে আমি মারিয়ে ফেলবো। এত রাতে পুলিশ স্টেশনও তোর লেগে বসে নেই। তাই চুপচাপ আমার বাসায় যাইবা, ফ্রেশ হয়ে রেস্ট নিবে, তারপরে ঘুমাবা। ফোন টাকা কিছুই তো আনো নাই, ঢং করো আমার লগে। জাঙ্কুক চুপ করে জানালার দিকে ফিরে আলোহীন অন্ধকার রাস্তা দেখতে লাগলো। টেকে ছাড়া তার জীবনটাও যেন এমন আলোহীন হয়ে পড়েছে। ভাবতেই অশ্রুকণা চোখের কোনা বেয়ে পড়তে লাগলো। ইয়োনো সবটা খেয়াল করেও চুপ করে রইল। সে বুঝতে পেরেছে তার শক্ত বন্ধুটা একটা মেয়ের জন্য কতটা ভেঙে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। বেশ খারাপ লাগছে তার এই বন্ধুটার জন্য। বাবা মা মারা যাওয়ার পর থেকে বেঁচে থাকার প্রেরণা তো তার এই দুই বন্ধুই। বন্ধু তো নয়, নিজের ভাই সমতুল্য ছেলেটা আজ কতটা কষ্ট পাচ্ছে। ইয়োনোর বাসায় যাওয়ার পর ইয়োনো জোর করে জাঙ্কুকের পায়ের ক্ষত পরিষ্কার করে দিয়েছে, গালাগালি করে। ফজরের আজান দিতেই দুজনে একসঙ্গে নামাজ পড়ে বসে পড়লো। ইয়োনো খেয়াল করলো জাঙ্কুক মোনাজাতে শুধু একটা কথাই বলে যাচ্ছে, আমার ভালোবাসাটাকে ভালো রেখো মাবুদ। নামাজ শেষ হতেই ইয়োনো এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে উঠল, এত ভালোবাসিস ওকে? জাঙ্কুক মুচকি হেসে বলল, বের হব চল। ইয়োনো তপ্ত শ্বাস টেনে জায়নামাজ গুছিয়ে রেখে দিল। জাঙ্কুক বলল, কিছু টাকা দে তো। ইয়োনো চোখ ছোট ছোট করে বলল, কেন ময়না? খালি হাতে দেবদাস হয়ে বের হওয়ার সময় মনে ছিল না যে টাকা লাগবে? জাঙ্কুক ইয়োনোর এমন অতিরিক্ত কথায় বিরক্ততে চোখ মুখ কুঁচকে বলল, দিবি না বললেই হয়, তুই থাক আমি গেলাম। বলেই জাঙ্কুক হাঁটা দিল। ইয়োনো হতভম্ব হয়ে গেল। সবটা বোধগম্য হতেই বেড সাইড টেবিলের উপর থেকে টাকা, ফোন আর গাড়ির চাবি নিয়ে দৌড় দিল। হাঁপাতে হাঁপাতে জাঙ্কুকের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, শালা তুই এমন কেন? বললামই তো আমিও যাব তোর সঙ্গে। বোগাম ভুরু কুঁচকে গাড়ির ভিতর থেকে বলল, তোদের আবার কি হলো? জাঙ্কুক এক পলক ইয়োনোর হাঁপানো মুখের দিকে তাকিয়ে বলল, কি হবে তুই এখানে? বোগাম জাঙ্কুকের ফোন আর কিছু টাকা এগিয়ে দিয়ে বলল, সুগা ভাইয়া পাঠালো। জাঙ্কুক অজান্তেই একটু হাসলো। গাড়িতে উঠতে উঠতে ইয়োনোর উদ্দেশ্য করে বলল, যাবি না গাড়ি টান দেব? ইয়োনো তাড়াহুড়ো করে গাড়ির পিছনের দরজা খুলে উঠে বসে বলল, কি রে তুই? জাঙ্কুক কোনো উত্তর দিল না। বোগাম লুকিং গ্লাসে ইয়োনোর দিকে তাকিয়ে চোখে চোখে কথা বলে নিল। বোগাম গলা খাকারি দিয়ে বলল, কোথায় যাবে? জাঙ্কুক আস্তে করে বলল, হাসপাতালে, যেখানে আব্বু ভর্তি সেখানে। বোগাম কথা না বাড়িয়ে হাসপাতালের দিকে রওনা হলো। হাসপাতালে তের আব্বু কেবিনের সামনে আসতেই জিমিনা জাঙ্কুককে দেখে উঠে দাঁড়ালো। জাঙ্কুক নরম কণ্ঠে বলল, আব্বুর জ্ঞান ফিরেছে শুনলাম, আমি কি যেতে পারি? জিমিনা এই অগোছালো জাঙ্কুককে দেখে নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে। তার ছোট বোনের জন্যই তো ছেলেটা আজ এত অগোছালো। জাঙ্কুক উত্তরের আশা না করেই ভিতরে চলে গেল। ভিতরে যেতেই দেখতে পেল যেহব মলিন মুখে তার দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক এগিয়ে গিয়ে বেডের পাশে থাকা টুলটা টেনে বসলো। দু হাত দিয়ে যেহব সাহেবের হাতটা ধরে বলল, আব্বু এখন কেমন আছেন? যেহব সাহেব কাপা হাতে জাঙ্কুকের হাত ধরে অপরাধী কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দিও বাবা। না না আব্বু, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আত্মে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। মুহূর্তেই যেহব সাহেব খানিকটা গম্ভীর কণ্ঠে বললেন, ওর কথা বাদ দাও তুমি। জাঙ্কুক একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আব্বু কিভাবে ভুলে যাই ওকে? ও আমার হবু বউ ছিল না, বিবাহিত বউ ছিল আব্বু। যদিও ও আমার বিবাহিত স্ত্রী, সে
কিন্তু আমি মিসিং ডায়েরি করতেই পারি। কিন্তু তাও যেহেতু ওকে তুলে নিতে পারিনি, তাই আপনার পারমিশন নিতে এসেছি। জিওফ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, সমাজের মাঝে এমনিতেই তো নাক কাটিয়েছে, এখন আবার পুলিশের ঝামেলা। তাছাড়া ও তো নিজ ইচ্ছে হারিয়েছে। জাঙ্কুক নিজেকে যথাসম্ভব গম্ভীর করে বলল, আমি এত কিছু জানি না। আমি ওকে বিশ্বাস করি। ও আমাকে ধোঁকা দিতে পারে না। আপনি বাবা হয়ে নিজের মেয়েকে বিশ্বাস করতে পারছেন না? আমি যাবই পুলিশের কাছে। সমাজ আমাকে খাওয়াবে পড়াবে না। কথাগুলো বলেই জিওফ সাহেবের কোনো কথা না শুনে বেরিয়ে গেল জাঙ্কুক। জিওফ সাহেব পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুকে যাওয়ার পানে। জিমিনা শুধু অপলক দৃষ্টিতে জাঙ্কুকে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিছু বলার মন মানসিকতা পেল না সে। কি বা বলবে? জাঙ্কুক দীর্ঘ 7 দিন খুঁজেছে তেকে, পুলিশও খুঁজে চলেছে তাকে। এবার বেশ বিরক্ত ইয়োনো আর বোগাম। দুজনেই জাঙ্কুককে বুঝিয়েছে যে তে তাকে ধোঁকা দিয়েছে, কিন্তু জাঙ্কুক বুঝতে নারাজ। তিনজনেই ক্লান্ত চিত্তে রেস্টুরেন্টের একটি টেবিলে বসে আছে। ইয়োনো আর বোগাম ব্রোগ্রাসে খেয়েই চলেছে, আর জাঙ্কুক নিজের ফোন বের করে তের একটি ছবি দেখছে। হুট করেই একটি অপরিচিত নম্বর দেখে কপাল কুঁচকালো জাঙ্কুক। 2-3 বার রিং হয়ে কেটে গেলেও চতুর্থবার কল রিসিভ করে কানে ধরলো জাঙ্কুক। অপর পাশ থেকে কান্নার শব্দ ভেসে আসতে বসা থেকে উঠে দাঁড়ালো জাঙ্কুক। অস্থির কণ্ঠে বলল, কান্না করছো কেন জান? কি হয়েছে তোমার? কে কি করেছে বলো আমায়। তে কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। কান্নাগুলো যেন মুহূর্তেই দলা পাকিয়ে আসছে। এতে যেন জাঙ্কুকের অস্থিরতা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। তে কান্না ভেজা গলায় বলল, আপনি বাঁচান আমাকে। জেনি আপু মেরে ফেলবে আমাকে। আপনি আসুন প্লিজ, আমাকে আপনার কাছে নিয়ে চলুন। জাঙ্কুকের কপাল কুঁচকে এলো। সে খানিকটা চেঁচিয়ে বলে উঠল, জেনি? তুমি কোথায় যান? ও তোমাকে কোথায় রেখেছে? তে ভয় নিয়ে এদিক ওদিক তাকিয়ে ধীর কণ্ঠে বলল, জেনি আপুদের বাসার বাগানের দিকে ভাঙা ঘরে আমাকে আটকে রেখেছে। আজ রাতে নাকি কার কাছে আমাকে বেচে দিয়ে আপনাকে বিয়ে করবে। জাঙ্কুকের রাগে চোখ মুখ শক্ত হয়ে গেল। সে রাগান্বিত কণ্ঠে বলল, আমি আসছি জান, তোমার কিছু হতে দেব না আমি। তে অস্থির কণ্ঠে বলে উঠল, একা আসবেন না কিন্তু, এখানে বেশ কিছু পাহারাদার আছে, তাদের একজনেরই ফোন এটা। আপনি আসুন তাড়াতাড়ি, কেউ একজন আসছে, ফোন রাখতে হবে আমার। বলেই তে কল কেটে দিল। জাঙ্কুক সব খুলে বলল ইয়োনো আর বোগামকে। দুজনেই বেশ অবাক হলো। জেনি তো জাঙ্কুকের চাচাতো বোন। অবশ্য এর আগে জাঙ্কুক আর তের ঘরোয়াভাবে বিয়ে হয়েছিল দু পরিবার, আর ওরা দুজন ছাড়া কেউ জানে না। জেনি এমনটা করতে পারে কল্পনার বাইরে ছিল ওদের। ওরা তিনজন আর কিছু পুলিশ নিয়ে কিছু সময়ের মধ্যেই জেনিদের বাসায় পৌঁছালো। জেনি আর ওর মা বসার রুমে বসে চা খাচ্ছিল। জাঙ্কুককে দেখে খুশি হলেও পুলিশ দেখে খানিকটা ভরকে যায় জেনি। তবুও নিজের মুখে জোরপূর্বক হাসি টেনে জাঙ্কুকের কাছে এগিয়ে গিয়ে কিছু বলতে নেবে তার আগেই জাঙ্কুক পরপর দুটো থাপ্পড় বসিয়ে দেয় জেনির গালে। থাপ্পড়ের বেগ এতটাই জোরে ছিল যে জেনি পড়ে যেতে নেয়। জেনির মা ওকে ধরে বলল, জাঙ্কুক, এ কেমন ব্যবহার তোমার? মানলাম তোমার প্রেমিকা বিয়ে না করেই ভেঙে গেছে, তার রাগ তুমি আমার মেয়ের উপরে ছাড়বে? জাঙ্কুকের রাগে শরীর তরতর করে কাঁপছে। বোগামুখে ধরে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনাদের লজ্জা করে না? অন্যায় করে এখন নাটক করছেন। আমরা জানি সব। অফিসার, জেনিকে ধরুন। দুইজন বেশ চমকে ওঠে। ওদের কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক বাগানের দিকে গেল। পুলিশ পাহারা দেওয়া লোকগুলোকেও ধরে নিল। জাঙ্কুক দরজা ভাঙতেই তেকে মেঝেতে পড়ে থাকতে দেখলো। তের পায়ে বেড়ি দিয়ে আটকানো, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে মুখের সামনে। ফর্সা মুখে মলিনতার ছাপ, ঠোঁটের পাশে রক্ত জমে আছে। হাতের কাচের চুড়িগুলো হাতে বিঁধে রক্ত শুকিয়ে আছে। উজ্জ্বল মুখটায় যেন এক অন্ধকার হয়ে আছে। 7 দিনেই যেন ওজন কমে গেছে। নিভু নিভু দৃষ্টিতে তে জাঙ্কুককে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মলিন মুখেও যেন এক চিলতে হাসি ফুটে উঠল তের। জাঙ্কুকের বুকে এসে লাগলো সেই হাসি। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। জাঙ্কুক ছুটে তের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরলো আষ্টে পিষ্টে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে।
তেও মুচকি হাসি ক্লান্ত হাতে জাঙ্কুককে জড়িয়ে ধরল। তেকে বাঁধন থেকে মুক্ত করে ওর ছোট্ট মুখটা নিজের হাতের মুঠোয় নিয়ে অসংখ্যবার চুমুকে দিল। ওকে কোলে নিয়ে রুম থেকে বের হতেই ইয়োনা আর বোগাম মুখ টিপে হাসতে লাগলো, যা দেখে বেশ লজ্জা পেল তে। লজ্জায় মুখ গুজালো জাঙ্কুকের বুকে। জাঙ্কুক মুচকি হাসলো। গাড়ির পিছনের সিটে বসে জাঙ্কুক হাতটা ব্যান্ডেজ করে দিয়ে ঠোঁটের কাটা জায়গায় সযত্নে পরিষ্কার করে দিয়ে একটি ব্লেড নিয়ে তের সামনে ধরলো। এক কামড় দিতেই হুট করেই তে বমি করে দিল। ইউনো গাড়ি ব্রেক করে পিছনে তাকালো। বোগামো চিন্তিত ভঙ্গিতে তাকালো পিছনের দিকে। তে অপরাধী কণ্ঠে বলল, সরি, আসলে 7 দিন তেমন কিছু খাওয়া হয়নি তো, তাই ব্রেডটা খেয়ে বমি হয়ে গেল, আমি বুঝতে পারিনি। জাঙ্কুক স্বাভাবিক কণ্ঠে টিস্যু চাইলো ইউনোর কাছে। টিস্যু দিয়ে তের মুখটি পরিষ্কার করে নিজের শার্টও পরিষ্কার করে তেকে পানি খাইয়ে দিল। তেকে নিজের কাছে টেনে বুকে নিয়ে বলল, চোখ বন্ধ করো, বেশিক্ষণ লাগবে না, এখনই বাসায় পৌঁছে যাব আমরা। ইউনো আর বোগামকে পিছনে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক ভুরু কুঁচকে বলল, তোদের আবার কি হলো? সামনে ফিরে রাস্তা দেখ, তাড়াতাড়ি বাসায় চল, দেখছিস না আমার বউয়ের কষ্ট হচ্ছে। বোগাম কিছু না বলে ড্রাইভ করতে লাগলো আর ইউনো বকবক করতে লাগলো মনে মনে। বাসায় ফেরার আগে জাঙ্কুক দুই বাসার মানুষকে একসঙ্গে তাদের বাসায় দেখেছে। সবাই চিন্তিত হয়ে বসার রুমে বসেছিল। কলিং বেল বাজতেই জিমিনা গিয়ে দরজা খুলে অবাক হয়ে গেল জাঙ্কুকের কোলে তেকে দেখে। জাঙ্কুক চুপচাপ বাসায় ঢুকে বসার রুমের সোফায় এনে তেকে কোল থেকে নামিয়ে বসিয়ে দিল। সবাই ইতিমধ্যে বসা থেকে দাঁড়িয়ে গেছে তেকে দেখে, তাও আবার এই অবস্থায়। জাঙ্কুক শান্ত কণ্ঠে অবাক হয়ে থাকা জিমিনাকে উদ্দেশ্য করে বলল, ভাবি, একটু গরম দুধ নিয়ে আসো তো। জিমিনা দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে দুধ গরম করে নিয়ে এসে জাঙ্কুকের হাতে দিল। জাঙ্কুক সযত্নে তেকে খাইয়ে দিতে লাগলো। অর্ধেক গ্লাস দুধ খেয়ে তে না করলে জাঙ্কুক আর জোর করলো না। এবার সে চোখ ঘুরিয়ে তাকালো অবাক হয়ে থাকা সবার দিকে। একটা দীর্ঘশ্বাস ফেলে সব ঘটনা খুলে বলল সে সবার কাছে। এমনকি চিঠিটাও যে জেনি কপি করিয়ে লিখেছে তাও বলল। জাঙ্কুকের মুখে সব শুনে সবাই হতভম্ব হয়ে গেল। সবার ভিতরে একটা অপরাধবোধ কাজ করতে লাগলো। কেউ তো বিশ্বাসই করতে পারেনি মেয়েটাকে, কিন্তু জাঙ্কুক সব সময় বিশ্বাস করেছে মেয়েটাকে। আয়ু মেয়ের কাছে এসে মেয়েকে বুকে টেনে নিলেন। তে ফুপিয়ে কেঁদে দিল। জিন বেগম অপরাধীর দৃষ্টি দিয়ে তের দিকে তাকালেন। আস্তে করে তের হাত ধরে বলল, আমাকে তুই ক্ষমা করে দে মা, আমি তোকে। তে জিন বেগমকে থামিয়ে দিয়ে বললেন, মামুনি, এভাবে বলো না, আর পরিস্থিতি তো অন্যরকম ছিল, আর মা কি কখনো মেয়ের কাছে ক্ষমা চায় বলো তো? জিন বেগম এক চিলতে হেসে বুকে টেনে নিল তেকে। জাঙ্কুক এবার গম্ভীর কণ্ঠে বলল, আর একটা কথা, আমি আমার বউকে এখন আর ওই বাসায় যেতে দেব না। যেহেতু আমাদের বিয়ে আগেই হয়ে গেছে, আমার সঙ্গে থাকবে আমার বউ। আর রইলো সবাইকে জানানোর কথা, তা না হয় পরে জানানো যাবে। আমি তোমাদের সবার কাছে পারমিশন চাইছি না, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি, তাই আমি আর কোনো কথা শুনতে চাই না। আর যান, চলো ঘরে যাব, ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্ট নেবে। আর সবাইকে বলছি, চোখে দেখা জিনিস যে সব সময় সত্যি হয় না, এটা তোমরা ভুলে যেও না। কথাগুলো বলেই জাঙ্কুক তেকে নিয়ে নিজের রুমে চলে গেল। এক সপ্তাহ পর তে সুস্থ হলে তে আর জাঙ্কুকের বিয়েটা ধুমধাম করেই হয়, কিন্তু জাঙ্কুক থেকে ওই বাড়িতে যেতে দেয়নি। জাঙ্কুকের বাড়িতে বসেই তে আর জাঙ্কুকের বিবাহের সব কার্যক্রম শেষ হলো। আজ জাঙ্কুক আর তে বাসর রাত। তে বাসর ঘরে বসে আছে। জাঙ্কুক দরজা খুলে ভিতরে ঢুকতেই তে কাচুমাচু হয়ে আরো গুটিয়ে পড়ল। মনের ভিতর এক অজানা শিহরণ বয়ে যাচ্ছে। জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে তের কাছে গিয়ে বসলো। তারপর তের ঘোমটা খুলে বলল, আজ আর কোনো বাধা নয়, অনেক জ্বালিয়েছ আমায়, অনেক অপেক্ষা করিয়েছ, সেই কবে বউ বানিয়েছি, কিন্তু বউকে আজ পর্যন্ত ধরতেই পারলাম না। আজ আর কোনো বাধা নয়। How you don't know how to keep your business clean?